গল্প সফরের দ্বিতীয় অধ্যায়ে আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আজ আপনার জন্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প কালা পাহাড়। এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গল্প সফর 2.0। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্প সফর শুরু করা যাক। সংসারে অবুঝকে বুঝাতে যাওয়ার মতো বিরক্তি করার কিছু নেই। বয়স্ক অবুঝ শিশুর চেয়ে অনেক বেশি বিপত্তিকর। শিশু চাঁদ চাইলে তাকে চাঁদের পরিবর্তে মিষ্টি দিলে সে শান্ত হয়। শান্ত না হলে একটু মারধর করলে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে শান্ত হয়। কিন্তু বয়স্ক অবুঝ কিছুতেই বুঝতে চায় না এবং ভবির মতো ভুলতেও চায় না। যশোদানন্দন বহু যুক্তি তর্ক দিয়েও বাপকে বুঝাতে পারল না। অবশেষে যাকে বলে তিক্ত বিরক্ত তাই হয়ে এসে বলল, তবে তুমি যা মন তাই করোগে, যাও দুটো হাতি কিনে আনোগে। কল্পিত হাতি দুটো বোধহয় সুর ঝেড়ে রংলালের গায়ে জল ছিটিয়ে দিল। রংলাল রেগে আগুন হয়ে উঠল। সে হুঁকা টানছিল। কথাটা শুনে কয়েক মুহূর্ত ছেলের মুখের দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ হাতের হুঁকাটা সজোরে মাটির ওপর আছাড় মেরে ভেঙে ফেলে বলল, এই নে। যশোদা অবাক হয়ে বাপের মুখের দিকে চেয়ে রইল। রংলাল বলল, হাতি হাতি বলি? ওরে হারামজাদা, কখন আমি হাতি কিনবো বলেছি? যশোদা এ কথারও কোনো জবাব দিল না। সেও রাগে ফুলছিল, গুম হয়ে বসে রইল। রংলাল এতক্ষণে বোধহয় হাতি কেনা কথাটার একটা জবাব খুঁজে পেয়েছিল। সেও এবার শ্লেষপূর্ণ স্বরে বলল, হাতি কেন, দুটো ছাগল কিনবি বরং, ফলাও চাষ হবে, বাঁশের ঝাড়ের মতো ধানের ঝাড় হবে, 3 হাত লম্বা লম্বা শীষ। চাষার ছেলে নেকা পড়া শিখলে এমনই মুখ্যুই হয় কিনা বলি? হ্যাঁ রে মুখ্যু, ভালো গরু না হলে চাষ হয়? লাঙল মাটিতে ঢুকবে 1 হাত করে, 1 হেঁটো মাটি হবে গদগদে মোলাম ময়দার মতো, তবে তো ধান হবে, তবে তো ফসল হবে। রংলাল ধরেছে এবার সে গরু কিনবে। এই গরু কেনার ব্যাপারটা নিয়েই মতবিরোধ পিতা পুত্রে এবং কয়েকদিন থেকেই কথা কাটাকাটি চলছিল। রংলাল বেশ বড় চাষি। তার জোত জমাও মোটা, জমিগুলিও প্রথম শ্রেণীর। চাষের ওপর তার যত্ন অপরিসীম। বলশালী প্রকাণ্ড যেমন তার দেহ, চাষের কাজে খাটেও সে তেমনি অসুরের মতো। কার্পণ্য করে এক বিন্দু শক্তিও সে কখনো অবশিষ্ট রাখে না। বোধহয় এই কারণেই গরুর ওপরেও তার প্রচণ্ড শখ। তার গরু চাই সর্বাঙ্গ সুন্দর, কাঁচা বয়স, বাহারি রং, সুগঠিত শিং, সাপের মতো লেজ এবং আরও অনেক কিছু গুণ না থাকলে গরু তার পছন্দ হয় না। আরও একটা কথা, এ চাকলার মধ্যে তার গরুর মতো গরু যেন আর কারও না থাকে। গরুর গলায় যে ঘুঙুর ও ঘণ্টার মালা ঝুলিয়ে দেয়, 2 বেলা ছেঁড়া চট দিয়ে তাদের সর্বাঙ্গ ঝেড়ে মুছিয়ে দেয়, শিং দুটিতে তেল মাখায়, সময় সময় তাদের পদসেবাও করে। কোনোদিন পরিশ্রম বেশি হলে তাদের পা টিপতে টিপতে বলে, আহা কেষ্টের জীব। গত কয়েক বছর অজন্মার জন্যে এবং পুত্র যশোদাকে স্কুলে পড়াবার খরচ বহন করতে হওয়ায় রংলালের অবস্থা ইদানিং একটু অসচ্ছল হয়ে পড়েছে। কিন্তু যশোদা এবার ম্যাট্রিক পাশ করেছে, আর গতবার ধানও মন্দ হয়নি। এই জন্য এবার রংলাল ধরে বসেছে তার গরু চাই চাই। 1 জোড়া গরু গতবার মাত্র কেনা হয়েছে, কিন্তু তাদের প্রতি রংলালের মমতা তেমন নেই। গরু দুটি ছোটও নয় এবং মন্দ কোনো মতে বলা চলে না, কিন্তু এ অঞ্চলে তাদের চেয়ে ভালো গরু অনেকেরই আছে। যশোদা বলছে, এবছরটা ওতেই চলুক, আমি চাকরি বাকরি একটা কিছু করি,
আর এবারও যদি ধান ভালো হয় তবে কিনো, তখন আসছে বছর। কিনতে গেলে 200 টাকার কম তো হবেই না, সে টাকা তুমি এখন পাবে কোথায়? টাকা কোথা থেকে আসবে সেটা রংলাল জানে না, তবে গরু তার চাই চাই। অবশেষে রংলালে জিদি বজায় থাকল। যশোদা রাগ করেই আর কোনো আপত্তি করল না। টাকাও জোগাড় হয়ে গেল। যে গরু জোড়াটা তার ছিল সেই জোড়াটা বেচে 100 টাকা আর বাকি 100 টাকা সংস্থান করে দিল যশোদার মা। সে রংলালকে গোপনে বলল, ওর সঙ্গে ঝগড়া করে কি হবে, তুমি গরু কিনে আনো না, কিনে আনলে তো কিছু বলতে পারবে না। রংলাল খুশি হয়ে বলল, বেশ বলেছ, তাই করি, তারপর আমার মাথাটুকু জ্ঞানে। যশোদার মা বলল, ও গরু দুটো বেচে দাও, আর এই নাও, এইগুলো বন্ধক দিয়ে গরু কেনো তুমি, ভালো গরু নইলে গোয়াল মানায়। সে নিজের কিছু গয়না রংলালের হাতে তুলে দিল। রংলাল তো আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। যাক, রংলাল টাকা কড়ি সংগ্রহ করে পাঁচুন্দি গ্রামের গরু মহিষের হাটে যাওয়ার সংকল্প করল। বেছে বেছে মনের মতো 2টি গরু সে সংগ্রহ করবে, হয় দুধের মতো সাদা, নয় দধিমুখ কালো 2টি। পাঁচুন্দির হাটে প্রবেশ মুখেই সে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। এই যে, ওরে বাস রে, এই যে হাজার হাজার রে বাবা! হাজার হাজার না হলেও গরু মহিষ 2 মিলিয়ে 1000 খানেক আমদানি পাঁচুন্দির হাটে হয়। আর মানুষ তেমনই অনুপাতে জুটেছে। গরু মহিষের চিৎকারে মানুষের কলরবে সে অদ্ভুত কোলাহল ধ্বনিত হচ্ছে। মাথার ওপর সূর্য তখন মধ্যাকাশে। যেখানটায় জানোয়ার কেনা বেচা হচ্ছে সেখানে এক ফোঁটা ছায়া কোথাও নেই। মানুষের সেদিকে ভ্রুক্ষেপও নেই, তারা অক্লান্তভাবে ঘুরছে। রংলাল সেই ভিড়ের মধ্যে মিশে গেল। গরুগুলি এক জায়গায় গায়ে গায়ে ঘেঁষে দাঁড়িয়ে আছে, চোখে চকিত দৃষ্টি। পাইকারগুলো চিৎকার করছে ফেরিওয়ালার মতো। রংলাল তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের মনের মতো সামগ্রীর সন্ধান করছিল। ওদিকটায় গোলমাল উঠছে প্রচণ্ডতর, কান পাতা যায় না, মনে হয় যেন দাঙ্গা বেঁধেছে। রংলাল ওই দিকটার পানেই চলল। এদিকটায় মহিষের বাজার। কালো কালো দুর্দান্ত জানোয়ারগুলোকে অবিরাম ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। পাইকারের দল চিৎকার করে বড় বড় বাঁশের লাঠি দিয়ে অবিশ্রান্ত পিটছে, আর জানোয়ারগুলো ছুটে বেড়াচ্ছে জ্ঞান শূন্যের মতো। কতগুলো একটা পুকুরের জলে পড়ে আছে। নেহাত কচি বাচ্চা থেকে বুড়ো মহিষ পর্যন্ত বিক্রির জন্য সবই এনেছে। কতগুলোর গায়ের চামড়া উঠে গিয়ে রাঙা ঘা থকথক করছে। আর একটু দূরে আম গাছ ঘেরা একটা পুকুরের পাড়েও লোকের ভিড়। রংলাল সেখানে কি আছে দেখার জন্য চলল। একটা পাইকার মহিষ তাড়িয়ে আনছিল। হঠাৎ তার আস্ফালিত লাঠি গাছটা হাত থেকে খসে রংলালের কাছেই এসে পড়ল। রংলালের একটু রাগ হল। সে লাঠি গাছটা তুলে নিল। পাইকারটার অবসর নেই। সে অত্যন্ত ব্যস্ততা প্রকাশ করে বলল, দাও দাও, লাঠি গাছটা দাও হে। যদি আমার গায়ে লাগতো? তা তোমার লাগতো না, হয় টুকচা রক্ত পড়তো, আর কি হতো? রংলাল অবাক হয়ে গেল। রক্ত পড়তো? আর কি হতো? দাও দাও ভাই, দিয়ে দাও, হাত ফসকে হয়ে গেছে, দাও দাও। রংলালকে ভালো করে দেখে এবার পাইকারটি বিনয় প্রকাশ করল। লাঠি গাছটা দিতে গিয়ে রংলাল শিউরে উঠল। এ কি, লাঠির প্রান্তে যে সূঁচের অগ্রভাগ বের হয়ে রয়েছে। পাইকারটা হেসে বলল, ও আর দেখে কাজ নাই, দিয়ে দাও ভাই। রংলাল বেশ করে দেখল, সূঁচের অগ্রভাগই বটে। একটা নয়, 2-3টে। হঠাৎ একটা শোনা কথা তার মনে পড়ে গেল। পাইকাররা লাঠির ডগায় সূঁচ বসিয়ে রাখে। ওই সূঁচের খোঁচা খেয়েই মহিষগুলো এমন জ্ঞান শূন্যের মতো ছুটে বেড়ায়। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পাইকারটা বলল,
কি কিনবে কি কর্তা? মহিষ কিনবে তো লাও, ভালো মহিষ দিব, সস্তা দিব। আই আই বলে রংলালকে দেখিয়েই সে মহিষগুলোকে ছুটাতে আরম্ভ করল। বাপরে বাপরে, বলিহারি বাপরে আমার। মধ্যে মধ্যে আবার সে আদরও করছে। রংলাল এসে উঠল বাগানে। চারপাশেই মহিষের মেলা। এগুলো বেশ হৃষ্টপুষ্ট আর অযথা তাড়নার ফলে ছুটেও বেড়াচ্ছে না। শান্তভাবে কোনোটি বসে, কোনোটি দাঁড়িয়ে চোখ বুজে বুজে জাবর কাটছে। গরু এ বাগানে নেই। রংলাল সেখান থেকে ফিরল, কিন্তু একেবারে বাগানের শেষ প্রান্তে এসে সে থমকে দাঁড়াল। এ কি মহিষ না হাতি? এত প্রকাণ্ড বিপুলকায় মহিষ রংলাল কখনো দেখেনি। কজন লোকও সেখানে দাঁড়িয়েছিল। একজন বলছিল, এ মোষকে লেবে বাবা। পাইকারটা বলল, এক লেবে ভাই রাজার জমিদারে, আর লেবে যার লক্ষ্মী নাই সেই। ঘুরছি তো 7-5 হাট, দেখি আবার কোথাও যাব। অন্য একজন বলল, এ মোষ গেরস্ত নিয়ে কি করবে? এর হালের মুঠো ধরবে কে? এর জন্য একজন লোক খোঁজো। পাইকার বলল, আরে ভাই, বুদ্ধিতে মানুষ বাঘ বস করছে, আর এ তো মোষ। লাঙল বড় করলেই জানোয়ার জব্দ। এর লাঙল মাটিতে ঢুকবে 1.5 হাত। রংলাল তীক্ষ্ণ প্রশংসমান দৃষ্টিতে মহিষ জোড়াটার দিকে তাকিয়েছিল। বলিহারি বলিহারি, দেহের অনুপাতে পাগুলো ছোট। বক্ষ পাঁক থেকে অন্তত 20 মণ ওজন তো স্বচ্ছন্দে ওই খাটো পায়ে খুঁটি দিয়ে তুলে নেবে। কি কালো রং, নিকশের মতো কালো। শিং দুটির বাহার সবচেয়ে বেশি, আর দুইটি কি এক ছাঁচে ঢেলে গড়েছে, যেন যমজ শিশু। কিন্তু দামে কি সে পারবে? আচ্ছা, দেখাই যাক। হাট ভেঙে শেষ লোকটি পর্যন্ত চলে যাক, তখন দেখা যাবে। পাইকারটাও তো বলল, 5-7টা হাটে কেউ খরিদ্দার জুটছে না। কথা তো শুধু টাকাই নয়, সকলের চেয়ে বড় কথা ওই জানোয়ার দুটোর দুটি বিপুল উদর। রংলাল ওই মহিষ দুটোই কিনে ফেলল। কিছুতেই সে প্রলোভন সম্বরণ করতে পারল না। ওই টাকাতেই তার হল। পাইকারটাও কয়েকটা হাট ঘুরে বিরক্ত হয়ে উঠেছিল। অনেকগুলো টাকা তারপর এতদিন আবদ্ধ হয়ে আছে, সে যখন দেখল সত্যি রংলালের আর সম্বল নেই, তখন 198 টাকাতেই মহিষ দুটি রংলালকে দিয়ে দিল। রংলালের মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। সে কল্পনা নেত্রে দেশের লোকের সপ্রশংস বিস্ফারিত দৃষ্টি যেন প্রত্যক্ষ নিরীক্ষণ করল। কিন্তু যত সে বাড়ির নিকটবর্তী হল, ততই তার উৎসাহ ক্ষীণ হয়ে অবসাদ প্রবল হয়ে উঠতে লাগল। লেখাপড়া জানা ছেলেকে তার বড় ভয়। তার কথাবার্তার জবাব দিতে রংলালকে হাঁপিয়ে উঠতে হয়। তাছাড়া এত বড় দুটো জানোয়ারের উদর পূর্ণ করা তো সহজ নয়। এক একটাতেই দৈনিক 1 মণেরও বেশি খড় নস্যের মতো উদরসাৎ করে ফেলবে। গিন্নি, যশোদার মা কি বলবে? মহিষের নাম শুনলে তো জ্বলে যায়। রংলাল মনে মনে চিন্তা করে ক্লান্ত হয়ে অবশেষে এক এক সময় বিদ্রোহ করে ওঠে। কেন? কিসের ভয়? কাকেই বা ভয়? ঘরই বা কার? সম্পত্তির মালিকই বা কে? কার কথার অপেক্ষা করে সে? চাষ কেমন হবে সে কথা কেউ জানে? রংলালের মনে হল মাটির নিচে ঘুমন্ত লক্ষ্মীর যেন ঘুম ভেঙেছে। মাটির নিরন্ধ্র আস্তরণ লাঙলের টানে চৌচির করে দিলেই মা ঝাঁপিখানি কাঁধে করে পৃথিবীর আলো করে আসন পেতে বসবেন। 1 হাঁটু দলদলে কাদা, কেমন সোঁদা সোঁদা গন্ধ। ধানের চারা 3 দিনে 3 মূর্তি ধরে বেড়ে উঠবে। কিন্তু এ ভাবটুকুও তার স্থায়ী হয় না। সে আবার ছেলে ও স্ত্রীর মুখ মনে করে কিছুটা স্তিমিত হয়ে পড়ে। মনে মনে সে তাদেরকে তুষ্টি সাধনের জন্য
তোষামত বাক্য রচনা আরম্ভ করল। বাড়িতে এসেই সে যশোদাকে হাসতে হাসতে বলল, হাতি এক জোড়া কিনলাম, তোর কথাই থাকলো। যশোদা মনে করল বাবা বোধহয় প্রকাণ্ড উঁচু একজোড়া বলদ কিনেছে। সে বলল, বেশি বড় গরু ভালো নয় বাপু, বেশ শক্ত শক্ত গিঁট গিঁট গড়ন হবে, উঁচুতেও খুব বড় না হয়, সেটাই তো ভালো। এক মুখ হেসে রংলাল বলল, গরুই কিনি নেই, আমি মোষ কিনলাম। যশোদা সবিস্ময়ে বলল, মোষ? হে। যশোদার মাও বলল, মোষ কিনলে তুমি? হ্যাঁ হ্যাঁ। আর এমন করে হেসো না বাবু, তুমি, আমার গা জ্বলে যাচ্ছে। যশোদার মা ঝংকার দিয়ে উঠল, আহা ওহ, আগে তাই চোখেই দেখো না একবার, দেখেই যা হয় বলো। লাও লাও, ঘটির জল লাও, হলুদ লাও, তেল লাও, সিঁদুর লাও, চলো দুর্গা বলে ঘরে ঢুকাও তো। দেখে শুনে যশোদার মুখ আরো ভারী হয়ে উঠল। সে বলল, নাও, এইবার চালের খড় কগছাও টেনে নিয়ে দিও। ও কি সোজা পেট? এক একটির কুম্ভকর্ণের মতো খোরাক চাই, যুগিও কোথা থেকে যোগাবে। যশোদার মা অবাক হয়ে মহিষ দুটোকে দেখছিল। হোক ভয়ঙ্কর, তবুও একটা রূপ আছে যার আকর্ষণে মানুষকে চেয়ে দেখতে হয়। মহিষ দুটো একটু মাথা নামিয়ে তির্যক ভঙ্গিতে সকলকে চেয়ে দেখছিল। চোখের কালো অংশের নিচে রক্তাভ সাদা ক্ষেত্র খানিকটা বের হয়ে পড়েছে। ভীষণ রূপের উপযুক্ত দৃষ্টি। রংলাল বলল, দাও, পায়ে জল দাও। বাবারে, ওদের কাছে আমি যেতে পারবো না। না না না, এসো তুমি, গাছে এসো, কোনো ভয় নেই, চলে এসো তুমি, ভারী ঠান্ডা। যশোদার মা অত্যন্ত ভয়ে ভয়ে এগিয়ে আসে। মহিষ দুটি ফোঁস করে নিঃশ্বাস ফেলে কিছু বোধহয় বলতে চায়। রংলাল বলল, এই খবরদার, মা হয় তোদের, ফ্যান দেবে, ভাত দেবে, ভুসি দেবে, বাড়ির গিন্নি, চিনে রাখ। তবুও যশোদার মা সরে এসে বলল, না বাপু, এই তেল সিঁদুর হলুদ তুমি নিয়ে যাও, ও আমি পারবো না, যে কালা পাহাড়ের মতো চেহারা। রংলাল বলে উঠল, বেশ বলেছ, একটা নাম থাকুক কালা পাহাড়। এইটাই বেশি মোটা, এইটাই হলো কালা পাহাড়। আর এইটার কি নাম হবে বলো দেখি। একটু চিন্তা করেই সে আবার বলল, আর এইটার নাম কুম্ভকর্ণ। হ্যাঁ, যশোদা বলেছে, বেশ বলেছে। যশোদার মাও খুশি হয়ে উঠল, কিন্তু যশোদা খুশি হল না। রংলাল বিরক্ত হয়ে বলল, গোমড়া মুখ আমি দেখতে লারি, সে গরুই হোক আর গোসাই হোক। রংলাল কালা পাহাড়ের পিঠে চড়ে কুম্ভকর্ণকে তাড়া দিতে দিতে তাদের নদীর ধারে চড়াতে নিয়ে যায় সকালেই, ফেরে বেলা 3টায়। শুধু যে এটা খড় বাঁচাবার জন্য সে করে তা নয়, এটা তাকে নেশার মতো পেয়ে বসেছে। বাড়ির সমস্ত লোক এর জন্য বিরক্ত, এমনকি যশোদার মা পর্যন্ত বিরক্ত হয়ে উঠেছে। রংলাল হেসে বলে, এবার খড় কত টাকায় বেচি তো দেখো, খড় বেচেই এবার একখানা গয়না তোমার হবে। যশোদার মা বলে, গয়নার জন্য আমার ঘুম হয় না, না তোমাকে দিনরাত আগুনের ছ্যাঁকা দিই, বলো তো তুমি। যশোদা বলে, যাবে কোন দিন সাপের কামড়ে কিংবা বাঘের পেটে। সত্যি কথা, নদীর ধারে সাপের উপদ্রব খুব, এবং বাঘও মাঝে মাঝে দু একটা ছোটকে এসে পড়ে। রংলাল সেসব গ্রাহ্যই করে না। সে নদীর ধারে গিয়ে একটা গাছতলায় গামছা বিছিয়ে শুয়ে পড়ে। মহিষ দুটো ঘাস খেয়ে বেড়ায়। এরা দূরে গিয়ে পড়লে সে মুখে এক বিচিত্র শব্দ করে, অবিকল মহিষের ডাক। দূর থেকে সে শব্দ শুনে কালা পাহাড় ও কুম্ভকর্ণ ঘাস খাওয়া ছেড়ে মুখ উঁচু করে শোনে। তারপর ওরাও ওই একই রকম শব্দে সাড়া দিতে দিতে দ্রুত বেগে হেলে দুলে এসে পড়ে। কখনো কখনো বা ছুটতে আরম্ভ করে। রংলালের কাছে এসে তার মুখের দিকে চেয়ে দাঁড়ায়, যেন প্রশ্ন করে,
ডাকছিলে কেন? রংলাল দুটোর গালেই দু একটা করে চড় বসিয়ে দিয়ে বলে, পেটে তোদের আগুন লাগুক, খেতে খেতে কি বেলাতে চলে যাবি নাকি? এই কাছে পিঠে চড়ে খা। মহিষ দুটো আর যায় না, তারা সেইখানেই শুয়ে পড়ে চোখ বুজে জাবর কাটতে থাকে। কখনো বা নদীর জলে আকণ্ঠ ডুবে বসে থাকে। রংলাল ডাকলে জল ভেজা গায়ে উঠে আসে। মাঠে যখন সে লাঙল চালায় তখন প্রকাণ্ড বড় লাঙলখানা সজোরে মাটির বুকে চেপে ধরে। কালা পাহাড় ও কুম্ভকর্ণ অবলীলাক্রমে টেনে চলে। প্রকাণ্ড বড় বড় মাটির চাই দুধারে উল্টে পড়ে। এক হাতেরও ওপর গভীর তলদেশ উন্মুক্ত হয়ে যায়। প্রকাণ্ড বড় গাড়িটায় একতলা ঘরের সমান উঁচু করে ধানের বোঝা চাপিয়ে দেয়, আর লোকে সবিস্ময়ে দেখে। রংলাল হাসে। মাঝে মাঝে কালা পাহাড় ও কুম্ভকর্ণকে নিয়ে বিষম বিপদ বেঁধে ওঠে। এক একদিন তাদের মধ্যে কি মতান্তর যে ঘটে। ওরা দুটো যুদ্ধমান অসুরের মতো সামনাসামনি দাঁড়িয়ে ক্রোধে ফুলতে থাকে। মাথা নিচু করে আপন আপন শিং উদ্যত করে সামনের দুটি পা মাটিতে ঠুকতে আরম্ভ করে। তারপরেই যুদ্ধ আরম্ভ হয়ে যায় এবং রংলাল ছাড়া সে সময় আর কেউ তাদের মধ্যে যেতে সাহস করে না। রংলাল প্রকাণ্ড একখানা বাঁশের লাঠি হাতে নির্ভয়ে ওদের মধ্যে পড়ে দুর্দান্তভাবে দুটোকেই পিটতে আরম্ভ করে। প্রহারের ভয়ে দুজনেই সরে দাঁড়ায়। রংলাল সেদিন দুটোকেই সাজা দেয়। আলাদা আলাদা গোয়ালে তাদেরকে আবদ্ধ করে অনাহারে রাখে। তারপর আলাদাভাবেই তাদেরকে স্নান করিয়ে পেট ভরিয়ে খাইয়ে তবে একসঙ্গে মিলিয়ে দেয়। সঙ্গে সঙ্গে অনেক উপদেশও দেয়। ছি ছি ছি, ঝগড়া করতে নেই, একসঙ্গে মিলেমিশে থাকবি তবেই তো। বছর তিনেক পরে হঠাৎ একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল। গ্রীষ্মের সময় রংলাল নদীর ধারে বেশ একটি কুঞ্জবনের মধ্যে গুল্ম আচ্ছাদনের মধ্যে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন ছিল। কালা পাহাড় ও কুম্ভকর্ণ অদূরেই ঘাস খাচ্ছে। হঠাৎ একটা বিজাতীয় ফ্যাঁস ফ্যাঁস শব্দে ঘুম ভেঙে চোখ মেলেই রংলালের রক্ত হিম হয়ে যায়। নিবিড় গুল্মবনটার প্রবেশপথের মুখেই একটা চিতাবাঘ হিংস্র দৃষ্টিতে তাঁরই দিকে চেয়ে আছে। হিংস্র লোলুপতায় তার দাঁতগুলো বের হয়ে পড়েছে। ফ্যাঁস ফ্যাঁস শব্দ করে বোধহয় আক্রমণের সূচনা করছে। রংলাল ভীতু নয়, সে আগেও কয়েকবার চিতাবাঘ শিকারে একটা বিশেষ অংশগ্রহণ করেছে। রংলাল বেশ বুঝতে পারল সংকীর্ণ প্রবেশপথের জন্যেই বাঘটা ভেতরে প্রবেশ করতে ইতস্তত করছে, নতুবা ঘুমন্ত অবস্থাতেই সে তাকে আক্রমণ করত। সে দ্রুত হামাগুড়ি দিয়ে বিপরীত দিকে পিছিয়ে গিয়ে কুঞ্জবনটার মধ্যস্থলে প্রকাণ্ড গাছটাকে আড়াল করে আরম্ভ করল চিৎকার। মুহূর্তের মধ্যেই উত্তর আসলো। বাঘটা চকিত হয়ে কুঞ্জবনটার মুখ থেকে সরে এসে চারিদিকে চকিত দৃষ্টি নিক্ষেপ করে দেখল তার দিকে অগ্রসর হয়ে আসছে কালা পাহাড় ও কুম্ভকর্ণ। সেও দন্ত বিস্তার করে গর্জন করতে আরম্ভ করল। রংলাল দেখল কালা পাহাড় ও কুম্ভকর্ণের সে এক অদ্ভুত মূর্তি। তাদের এমন ভীষণ রূপ সে কখনো দেখেনি। তারা ক্রমশ পরস্পরের কাছ থেকে সরে বিপরীত দিকে চলছে। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল বাঘটার একদিকে কালা পাহাড়, অন্যদিকে কুম্ভকর্ণ। মাঝে বাঘটা চঞ্চল হয়ে উঠেছে। সে নিজের বিপদ বুঝতে পেরেছে। বাঘটা ছোট, তবুও তো সে বাঘ। সে বোধহয় অসহিষ্ণু হয়েই অকস্মাৎ একটা লাফ দিয়ে কুম্ভকর্ণের ওপর পড়ল। পরমুহূর্তেই কালা পাহাড় তার উদ্যত শিং নিয়ে তাকে আক্রমণ করল। কালা পাহাড়ের শিংয়ের আঘাতে বাঘটা কুম্ভকর্ণের পিঠ থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল। আহত কুম্ভকর্ণ উন্মত্তের মতো বাঘটার ওপরে মাথা নিচু করে উদ্যত শৃঙ্গ দিয়ে
ঝাঁপিয়ে পড়ল। কুম্ভকর্ণের শিং দুটো ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং অপেক্ষাকৃত সোজা একটা শিং বাঘটার তলপেটে সোজা ঢুকে গিয়ে বাঘটাকে যেন গেঁথে ফেলল। মরণ যন্ত্রণায় কাতর বাঘটাও দারুণ আক্রোশে তার ঘাড়টা কামড়ে ধরল। ওদিক থেকে কালা পাহাড়ও এসে বাঘটার উপরে শিংয়ের আঘাত আরম্ভ করল। রংলালও তখন বের হয়ে এসেছে। সেও দারুণ উত্তেজনায় জ্ঞান শূন্যের মতো চালাতে আরম্ভ করল তার বাঁশের লাঠি। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধমান দুটো জন্তুই মাটিতে গড়িয়ে পড়ল। বাঘটার প্রাণ তখনও থাকলেও সে অত্যন্ত ক্ষীণ। শরীরে শুধু দু একটা অতি ক্ষীণ আক্ষেপ মাত্র স্পন্দন হচ্ছে। কুম্ভকর্ণ পড়ে শুধু হাঁপাচ্ছিল। তার দৃষ্টি রংলালের দিকে। চোখ থেকে দরদর করে জল গড়িয়ে পড়ছে। রংলাল বালকের মতো কাঁদতে আরম্ভ করল। বিপদ হল কালা পাহাড়কে নিয়ে। সে অবিরাম আ আ করে চিৎকার করে আর কাঁদে। রংলাল বুঝল জোড় নইলেও থাকতে পারছে না, জোড় একটা এই হাটেই কিনতে হবে। পরের হাটেই সে অনেক দেখে শুনে চড়া দামে কালা পাহাড়ের জোড় কিনে ফেলল। টাকা লাগলো অনেক। একটারই দাম দিতে হলো 150 টাকা। কিন্তু তবুও কালা পাহাড়ের যোগ্য সাথী হল না। তবে এটার বয়স এখনো কাঁচা, এখনো বাড়বে। ভবিষ্যতে 2-1 বছরের মধ্যেই কালা পাহাড়ের সমকক্ষ হবে বলেই মনে হয়। এই তো সবে 4খানি দাঁত গজিয়েছে। কালা পাহাড় কিন্তু তাকে দেখা মাত্র ক্রুদ্ধ হয়ে উঠল। সে শিং বাঁকিয়ে পা দিয়ে মাটি খুঁড়তে আরম্ভ করল। রংলাল তাড়াতাড়ি কালা পাহাড়কে শিকলে আবদ্ধ করে দূরে বেঁধে বলল, ও পছন্দ হচ্ছে না বুঝি ওকে? না, ওসব হবে না, মারলে হাড় ভেঙে দেব তোর। হ্যাঁ। নতুনটাকে বেঁধে চাপ দিয়ে সে বাড়ির ভিতর এসে স্ত্রীকে বলল, কালা পাহাড় তো ক্ষেপে উঠেছে একে দেখে, সে কত রাগ। যশোদার মা বলল, আহা বাপু, কুম্ভকর্ণকে বেচারা ভুলতে পারছে না, কতদিনের ভাব। কথাটা বলেই সে স্বামীর দিকে চেয়ে ফিক করে হেসে ফেলল। রংলালও হাসল। এদিক ওদিক চেয়ে দেখে সে ফিসফিস করে বলল, যেমন তোমাতে আর আমাতে। মরণ তোমার, কথার ছিরি দেখো না, ওরা হলো বন্ধু। তা বটে। রংলাল পরাজয় মেনেও পুলকিত না হয়ে পারল না। তারপর বলল, ওঠো ওঠো, চলো, জল তেল সিঁদুরে হলুদ নিয়ে চলো। ঠিক এই সময়ে বাড়ির রাখালটা ছুটে এসে বলল, ওগো মোড়ল মশাই, শিগগির এসো গো, কালা পাহাড় নতুনটাকে মেরে ফেলল। সে কি রে, শেকল দিয়ে বেঁধে এলাম যে। রংলাল ছুটে বের হয়ে এলো। রাখালটাও পেছনে পেছনে আস্তে আস্তে বলল, গোঁজ উপড়ে ফেলেছে মশাই, আর যা গোংরাচ্ছে, এতক্ষণে হয়তো মেরেই ফেলল। রংলাল এসে দেখল রাখালটার কথা এক বিন্দু অতিরঞ্জিত নয়। শিকল সমেত খুঁটিটাকে উপড়ে সে আবদ্ধ নতুন মহিষটাকে দুর্দান্ত ক্রোধে আক্রমণ করে তাকে বেদম মার মারছে। নতুনটা একে কালা পাহাড় অপেক্ষা দুর্বল এবং এখনো তার বাল্য বয়স উত্তীর্ণ হয়নি। তার উপর আবদ্ধ অবস্থায় একান্ত অসহায়ের মতো পড়ে গিয়ে সে শুধু কাতর আর্তনাদ করছে। রংলাল লাঠি মারতে আরম্ভ করল, কিন্তু তবু কালা পাহাড়ের গ্রাহ্য নেই। সে নির্মমভাবে নবাগতকে আঘাত করছিল। বহু কষ্টে যখন কালা পাহাড়কে কোনো রূপে আয়ত্ত করা গেল, তখন নতুন মহিষটার শেষ অবস্থা। রংলাল মাথায় হাত দিয়ে বসে পড়ল। যশোদা বলল, ওকে আর ঘরে রাখা হবে না, বেচে দাও ওকে। আবার ওর জোট আনলে ও আবার মারামারি করবে। ও মোষ গরম হয়ে গিয়েছে। রংলাল কথার উত্তর দিতে পারল না। সে নীরবে ভাবছিল
যশোদার কথার জবাব নেই। সে সত্যিই বলেছে, কালা পাহাড়ের মেজাজ খারাপ হয়ে গিয়েছে। মহিষের মেজাজ একবার খারাপ হলে সে আর শান্ত হয় না, বরং উত্তরোত্তর সে অশান্তই থাকে। কিন্তু তবু চোখ দিয়ে তার জল আসে। দিন কয়েক পর রাখালটা এসে বলল, আমি কাজ করব না মশাই, কালাপাহাড় যেরকম ফোঁসাচ্ছে কোন দিন হয়তো আমাকে মেরেই ফেলবে। রংলাল বলল, যা, ফোঁস ফোঁস করা মোষের স্বভাব, কই চল দেখি দেখি। রংলাল কালাপাহাড়ের কাছে এসে দাঁড়াল। রক্তচক্ষু হয়ে রংলালের দিকে দৃষ্টিপাত করে কালাপাহাড় তার মুখটা রংলালের কোলে তুলে দিল। রংলাল পরম স্নেহে তার মাথা চুলকাতে আরম্ভ করল। কিন্তু রংলাল তো অহরহ কালাপাহাড়ের কাছে থাকতে পারে না যে তাকে শান্ত করে রাখবে। অন্য কেউ গেলেই কালাপাহাড় অশান্ত স্বভাবের পরিচয় দেয়, মাঝে মাঝে মুখ তুলে চিৎকার আরম্ভ করে। সে ঊর্ধ্বমুখ হয়ে কুম্ভকর্ণকে খোঁজে। দড়ি ছিঁড়ে সে ডাকতে ডাকতে ওই নদীর ধারের দিকে চলে যায়। রংলাল ছাড়া অন্য কেউ তাকে ফিরাতে গেলে সে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ায়। সেদিন আবার একটা গরুর বাছুরকে সে মেরে ফেলল। এই বাছুরটির সঙ্গে তাদের বেশ একটি মিষ্টি সম্বন্ধ ছিল। কুম্ভকর্ণ ও কালাপাহাড় যখন পূর্ণ উদর রোমন্থন করত, তখন সে এসে তাদের ডাবা থেকে জাব খেয়ে যেত। নিতান্ত অল্প বয়সে বহুদিন অবুঝের মতো সে তাদের পেটের তলায় মাতৃস্তন্যের সন্ধান করত। কিন্তু সেদিন কালাপাহাড়ের মেজাজ ভালো ছিল না। বাছুরটা ডাবায় জাব খাওয়ার জন্য এসে তার মুখের সামনে দিয়েই মুখ বাড়াল। কালাপাহাড় প্রচণ্ড ক্রোধে শিং দিয়ে আঘাত করে তাকে সরিয়ে দিল। যশোদা আর রংলালের অপেক্ষা করল না, সে পাইকার ডেকে কালাপাহাড়কে বিক্রি করে দিল। নিতান্ত অল্প দামেই বেচতে হল। পাইকারটা বলল, 60 টাকাই হয়তো আমার লোকসান হবে, এ গরম মোষ কি কেউ নেবে মশায়? যশোদা অনেক কথা কাটাকাটি করে আর 5টি টাকা মাত্র বাড়াতে সক্ষম হল। পাইকারটা কালাপাহাড়কে নিয়ে চলে গেল। রংলাল নীরবে মাটির দিকে চেয়ে বসে রইল। রংলাল তখনও চুপ করে বসেছিল। হঠাৎ শব্দ শুনে সে চমকে উঠল। সত্যিই তো কালাপাহাড়, কালাপাহাড় ফিরে এসেছে। রংলাল ছুটে গিয়ে তার কাছে দাঁড়াল। কালাপাহাড় তার কোলে মাথাটা তুলে দিল। পাইকারটা এসে বলল, আমার টাকা ফিরে দেন মশাই, এ মোষ আমি নেব না। বাপরে বাপরে, আমার আমার জান মেরে ফেলাতো মশাই। জানা গেল খানিকটা পথ কালাপাহাড় বেশ গিয়েছিল, কিন্তু তারপরই সে এমন খুঁট নিয়ে দাঁড়ালো যে কার সাধ্য তাকে এক পা নড়ায়। পাইকারটা বলল, লাঠি যদি তুললাম মশাই, ওরে বাপরে, সে ওর চাউনি কি? তারপর এমন তাড়া আমাকে করলো, আমি আধ কোষ ছুটেই পালাই, তবে রক্ষে। তখন ও আপনার কাছেই ফিরল, একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে এলো। আমার টাকা কটা ফিরে দেন মশাই। সে নিজের টাকা ফিরিয়ে নিয়ে চলে গেল। যশোদা বলল, এক কাজ করো তবে, হাটে যাও বরং। রংলাল বলল, আমি পারবো না। আর কে নিয়ে যেতে পারবে, তুমি না গেলে? অগত্যা রংলালই গেল। পথে সে অনেক কাঁদল। এই হাট থেকেই কালাপাহাড়কে সে কিনেছিল, কিন্তু ফিরল সে হাসতে হাসতে। কালাপাহাড়কে কেউ কেনেনি। ওই পাইকারটা সেখানে এমন দুর্নাম রটিয়েছে যে কেউ তার কাছেই আসে না। যশোদা বলল, তবে শহরের হাটেই যাও, এদিককার পাইকার ও হাটে বড় যায় না। রংলালকে যেতে হয়। যশোদা লেখাপড়া জানা রোজগেরে ছেলে, সে এখন বড় হয়েছে, তাকে লঙ্ঘন রংলাল করতে পারে না। আর কালাপাহাড়কে রাখার কথা সে যে জোর করে বলতেও পারে না। অনেক ক্ষতি যে হয়ে গেল।
মহিষটার দাম 150 টাকা। তারপর গো হত্যার জন্য প্রায়শ্চিত্তের খরচ 7-8 টাকা। এই 1 মাস চাষ বন্ধ হয়ে আছে, সে ক্ষতির মূল্য হিসাব নিকাশের বাইরে। হাটে একজন পাইকার কালাপাহাড়কে দেখিয়ে অত্যন্ত আগ্রহ প্রকাশ করে কিনল। এক বড় জমিদারের এমনই একটি মহিষের বরাত আছে, দামও সে ভালোই দিল, 105 টাকা। রংলাল বলল, এই দেখো ভাই, মোষটা আমার বড় গা ঘেঁষা। এখন এইখানে যেমন বাঁধা আছে থাক, আমি চলে যাই, তারপর তোমরা নিয়ে যেও, নইলে হয়তো চেঁচাবে, দুষ্টুমি করবে। তার চোখ দিয়ে জল পড়ছিল। পাইকারটা হেসে বলল, হ্যাঁ তা বেশ, থাকু এইখানে, তুমি যাও। রংলাল তাড়াতাড়ি পা চালিয়ে একেবারে শহরের স্টেশনে ট্রেনে চেপে বসল। হেঁটে ফেরার মতো শক্তি তার ছিল না। কিছুক্ষণ পরই পাইকার কালাপাহাড়ের দড়ি ধরে টান দিল। কালাপাহাড় তার দিকে চেয়ে চকিত হয়ে চারিদিকে চাইতে চাইতে চিৎকার করে ডাকতে লাগল। সে রংলালকে খুঁজছিল, কিন্তু কই, সে কই? পাইকারটা লাঠি দিয়ে মৃদু আঘাত করে তাড়া দিল, চল চল। কালাপাহাড় আবার ডাকল। সে খুঁট পেতে দাঁড়ালো, যাবে না। পাইকারটা আবার তাকে আঘাত করল। কালাপাহাড় পাগলের মতো চারদিকে রংলালকে খুঁজছিল। কই, সে কই? নেই, সে তো নেই। কালাপাহাড় দুর্দান্ত টানে পাইকারের হাত থেকে নিজের গলার দড়ি ছিনিয়ে নিয়ে ছুটল। এই পথ দিয়ে তারা এসেছে। ঊর্ধ্ব মুখে সে ছুটছিল আর প্রাণপণে চিৎকার করে ডাকছিল। পাইকারটা কয়েকজনকে জুটিয়ে নিয়ে কালাপাহাড়ের পথ অবরোধ করল, কিন্তু দুর্দান্ত কালাপাহাড় পিঠের ওপর লাঠি বর্ষণ অগ্রাহ্য করে সম্মুখের লোকটাকেই শিং দিয়ে শূন্যে নিক্ষেপ করে নিজের পথ মুক্ত করে উন্মত্তের মতো ছুটল। কিন্তু এ কি? এসব যে তার সম্পূর্ণ অপরিচিত। শহরের রাস্তার দুই পাশে সারি সারি দোকান, এত জনতা, ওটা কি? একখানা ঘোড়ার গাড়ি আসছিল। কালাপাহাড় ভয়ে একটা পাশের রাস্তা দিয়ে ছুটল। রাস্তার লোকজন হই হই করছিল, কার মোষ? আরে আরে কার মোষ এটা? ও কি অদ্ভুত আকার, বিকট শব্দ। একখানা মোটর গাড়ি আসছিল। কালাপাহাড়ের জ্ঞান লোপ পেয়ে গেল। তার মনশ্চক্ষে নিজের বাড়িখানি দেখছিল আর রংলালকে তারস্বরে ডাকছিল। সে একেবারে একখানা পানের দোকান চুরমার করে দিয়ে আবার বিপরীত দিকে ফিরল। সকল লোকজন প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছিল। কালাপাহাড়ও প্রাণ ভয়েই ছুটছিল। দেখতে দেখতে দুটো লোক জখম হয়ে গেল। কালাপাহাড় ছুটছে আর রংলালকে চিৎকার করে ডাকছে, কিন্তু এ কি? ঘুরে ফিরে সে কোথায় যাচ্ছে? কোথায়? কত দূরে তার বাড়ি? আবার সেই বিকট শব্দ, সেই অপরিচিত জানোয়ার। এবার সে ক্রুদ্ধ বিক্রমে তার সঙ্গে লড়ার জন্য দাঁড়াল। মোটর গাড়িখানাও তারই সন্ধানে আসছে, পুলিশ সাহেবের গাড়ি। পাগলা মহিষের সংবাদ পৌঁছে গিয়েছে। মোটর গাড়িখানা এসে দাঁড়াল। কালাপাহাড় প্রচণ্ড বিক্রমে অগ্রসর হল, কিন্তু তার আগেই ধ্বনিত হল একটা কঠিন উচ্চ শব্দ। কালাপাহাড় কিছু বুঝল না, কিন্তু অত্যন্ত কঠিন নিদারুণ যন্ত্রণা মুহূর্তের জন্যে। তারপর সে টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়ল। সাহেব রিভলভারটা খাপে পুরে সঙ্গের কনস্টেবলকে নামিয়ে দিলেন। বললেন, ডোম লোগো কো বুলাও।
আজকের মতো গল্প সফর এই পর্যন্তই। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে আসবো আমি। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন এবং অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন গল্প সফর 2.0, যেখানে গল্প আপনার সফর সঙ্গী।